আসসালামু আলাইকুম। আমি আরিক মাহমুদ, পড়াশোনা করছি দক্ষিণ কোরিয়ার দং ইউনিভার্সিটিতে, যেটা বোসান অবস্থিত। আজকের ভিডিওটা হবে মূলত দক্ষিণ কোরিয়ার বর্তমান ভিসা রেশিও কেমন এবং কেন ভিসা রেশিও ফল ডাউন করছে, ঠিক কোন কোন কারণে বর্তমানে ভিসাগুলো রিজেকশন হচ্ছে এবং আপনার বর্তমান অবস্থার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য প্রসেস করা উচিত হবে নাকি হবে না, এই বিস্তারিত বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব। সো স্টে উইথ মি। 2025-এর মার্চ থেকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে ভিসা রেশিও খুব বেশি একটা ভালো ছিল না। যদি অনুমান করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি বলা যায় 30% থেকে 40%-এর মধ্যে ভিসা রেশিও ছিল। এটা কম বেশি হতে পারে, তবে আমাদের ধারণা হচ্ছে এরকমই যে 30 থেকে 40%-এর মতো ভিসা রেশিও ছিল। বাট লাস্ট ইনটেকগুলোতে প্রায় 60, 70, ইভেন 80+% ভিসা রেশিও ছিল দক্ষিণ কোরিয়াতে। কিন্তু এখন কেন ভিসা রেশিওটা দিন দিন ফল ডাউন করতেছে, কেন এম্বাসি ভিসা দিচ্ছে না, ঠিক কোন কারণে স্টুডেন্টরা ভিসা পাচ্ছে না, তার বেশ কিছু কারণ রয়েছে। ফার্স্ট অফ অল যদি আসি, এম্বাসির নতুন একটা রিকোয়ারমেন্টস, সেটা হচ্ছে অ্যাসেট ইভ্যালুয়েশন। এখন অ্যাসেট ইভ্যালুয়েশন সবাই দেখাতে পারতেছে না, কারণ নর্মালি সবার অ্যাসেট থাকার কথা না। লাইক কেউ হয়তো বা ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট 30, 35 বা 40 লাখ দেখাইতেছে, বাট ওইটা লোন নিয়ে দেখাইতেছে, বা হচ্ছে যে কারো নগদ মানি আছে বাট তাদের কোনো অ্যাসেট নেই। বাংলাদেশে এমন অসংখ্য ফ্যামিলি আছে যাদের কোনো ল্যান্ড নেই, যাদের কোনো প্রপার্টি নেই, যার কারণে তারা লিগেলি কোনো অ্যাসেট ইভ্যালুয়েশনটাও দিতে পারে না। এটা হচ্ছে একটা বড় কারণ, যেটার কারণে এই থেকে অনেক স্টুডেন্ট ভিসা রিজেকশন খাইছে। 2 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে সোর্স অফ ফান্ড, এবং আপনার একটা লিগ্যাল এবং যৌক্তিক সোর্স অফ ফান্ড যদি আপনি অ্যাম্বাসিতে শো করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ওরা ভিসা দিবে না। সোর্স অফ ফান্ডটা বিগত ভিডিওতে আমি বলছিলাম যে 2 ওয়েতে দেখানো যায়। যদি আপনার স্পন্সর বা গ্যারান্টর জব করে, অথবা আপনার স্পন্সর বা গ্যারান্টর বিজনেস করে বা কিছুই করে না। যদি জব করে তাহলে অবশ্যই ওনার এমপ্লয়ি সার্টিফিকেট, পাশাপাশি ওনার বর্তমান রানিং ইয়ারের ট্যাক্সটা শো করে দিলে হয়ে যাচ্ছে। আর যদি বিজনেসম্যান হয় অথবা তেমন কোনো কিছুই না করে, তাহলে তো নর্মালি আপনি বিজনেসই একটা দেখাবেন। সো ওই বিজনেসের ট্রেড লাইসেন্স এবং ইনিশিয়াল ট্রেড লাইসেন্স, যে ট্রেড লাইসেন্সটা আপনি বিজনেস শুরু করার সময় তৈরি করেছিলেন, ওই ট্রেড লাইসেন্স যদি নতুন হয়, যেমন 2025-এর মার্চিন থেকে যারা অ্যাপ্লিকেশন করছে তাদের ট্রেড লাইসেন্সটা যদি 2025-এর জানুয়ারিতে হয় অথবা 24-এর মাঝামাঝিতে হয়, তাহলে হচ্ছে খুব কম সময়ে আপনার বিজনেসটা রান করতেছে, খুবই কম সময়, পিরিয়ডটা খুবই কম, হয়তো 6 মাস, কারো 1 বছর, এরকম এরকম কোনো বিজনেস থাকলে তাহলে আপনার ভিসা রিজেকশন খাওয়ার সম্ভাবনা থাকে। আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স শো করতে হবে রানিং ইয়ারের, কারণ হচ্ছে প্রত্যেক বছরই আপনাকে ট্রেড লাইসেন্স রিনিউ করতে হয়, এবং আপনার ইনিশিয়াল যে ট্রেড লাইসেন্স রয়েছে, যেটা হয়তো বা 1 বছর, 1.5 বছর বা 2 বছর প্লাস হয়েছে, বা আপনি 10 বছর আগেও বানাই রাখছেন, ওই ইনিশিয়াল ট্রেড লাইসেন্সটা আপনাকে এম্বাসিতে শো করতে হবে। এইগুলো হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আপনার ব্যাংক ইনফরমেশন। এম্বাসি সামহাও বুঝতে পারছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট বর্তমানে ব্যাংক লোন নিয়ে, স্টুডেন্ট লোন নিয়ে ব্যাংক সলভেন্সিটা তারা শো করতেছে। অনেকে ব্যাংক সলভেন্সি আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, এই দুইটা বিষয় গোলায় ফেলেন। ব্যাংক সলভেন্সি হচ্ছে আপনার ব্যাংকে নির্দিষ্ট একটা সময়ের জন্য ঠিক কত টাকা ছিল, এটা টোটাল পরিমাণ এবং টোটাল পিরিয়ড এর ইনফরমেশন ব্যাংক সলভেন্সি। সাপোজ আপনার ব্যাংকে 25 লাখ টাকা 3 মাসের জন্য ছিল, তাহলে এই 25 লাখ টাকা 3 মাসের জন্য হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি। আর ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার মূলত লেনদেনটা, আপনি লাস্ট 6 মাস, 7 মাস বা 1 বছর কত টাকা লেনদেন করছেন টোটাল, সেটার পরিমাণে হচ্ছে স্টেটমেন্ট। আপনি কখন, কবে, কোন ব্যাংকে, কার অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন, বা কোন অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসছে, এটার যে যাবতীয় ইনফরমেশন, লেনদেনের ট্রানজ্যাকশনের ইনফরমেশন, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। সো খুব সম্ভবত এম্বাসি সামহাও এটা বুঝতে পারছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট, বিশেষ করে পুবালি এনআরবিসি, এই কমন ব্যাংকগুলো থেকে লোন নিয়ে ওরা ব্যাংক সলভেন্সিটা দেখাচ্ছে, যার কারণে দেখা গেছে যে
বিশেষ করে এনআরবিসিতে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল তাদের অনেক রিজেকশন খাইছে। তবে এটা স্পেসিফিক্যালি বলার সুযোগ নাই যে এনআরবিসিতে ব্যাংক অ্যাকাউন্ট খুললে আপনার ভিসা রিজেকশন হবে, অথবা পূবালী ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট খুললে আপনার ভিসা রিজেকশন হবে। আপনি ব্যাংক লোন নিয়ে এম্বাসিতে দাঁড়ালে আপনার ভিসা রিজেকশন হবে, এটা স্পেসিফিক্যালি বলার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে এম্বাসি কখনো আপনাকে বলবে না ঠিক কোন কারণে ওরা আপনার ভিসাটা রিজেক্ট করতেছে। ওদের জেনারেল যেই যৌক্তিক ইয়াটা দেখায় সেটা হচ্ছে যে 7-11 ওরা 7 নাম্বার আর 11 নাম্বারের জন্য রিজেকশন করতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে ট্যাক্স। আপনার দেখা যাচ্ছে বিগত ইন্টারভিউগুলোতে আমরা যদি আর্লি ইনকাম আমাদের গ্যারান্টর বা স্পন্সরে দেখাইতাম যে 4 লাখ 5 লাখ মিনিমাম একটা ট্যাক্স আসতো 3,000 বা 4,000, এটা 3-4 হাজার দিলে হয়ে যেত। কিন্তু এইবার এমবাসি একটা কোয়েশ্চেন করছে যে যদি আপনার স্পন্সরের আর্লি ইনকাম 3 থেকে 4 লাখ টাকা হয় তাহলে সে কিভাবে আপনার এডুকেশনাল এক্সপেন্স বহন করবে যখন আপনি দক্ষিণ কোরিয়াতে পড়াশোনা করবেন। একটা কোয়েশ্চেন, হ্যাঁ এটা একটা যৌক্তিক কোয়েশ্চেন, কারণ দক্ষিণ কোরিয়াতে নর্মালি 3-4 লাখ টাকা দিয়ে এক বছর আপনার লিভিং কস্ট সহ এডুকেশনাল এক্সপেন্স বহন করা সম্ভব না। 2টা সেমিস্টারে আপনার মিনিমাম টিউশন ফি থাকবে 5 লাখের মতো মিনিমাম। আবার হচ্ছে আপনার লিভিং কস্ট, তো এইখানে হচ্ছে আপনার মিনিমাম লিভিং কস্ট 35 থেকে 35,000 টাকা যাবে প্রতি মাসে। তো হিসেব করে দেখা যাচ্ছে 5 লাখ 5 লাখ 10 লাখ টাকার মতো লাগতেছে এক বছরে নর্মালি। সো সেক্ষেত্রে এটা ওরা কোয়েশ্চেন করতেই পারে। সো এই জন্য আবার হচ্ছে যে স্টুডেন্টদেরকে ট্যাক্স অনেক বেশি পরিমাণে শো করতে হইতেছে। ইভেন এমন স্টুডেন্ট আমি দেখছি যে স্টুডেন্ট জাস্ট 70,000 টাকা ট্যাক্স দিছে। মানে চিন্তা করা যায় যেখানে লাস্ট ইনটেকে আমরা 3-4 হাজার টাকা ট্যাক্স দিতাম, তার আগের ইনটেকে ট্যাক্স দেওয়ারই প্রয়োজন ছিল না, জিরো রিটার্ন দেখাই দিলে হয়ে যেত। ইভেন লাস্ট ইনটেকে জিরো রিটার্ন দেখি অনেক ভিসা হয়েছে। এইবার 70,000 টাকা ট্যাক্স দেখিয়েও ভিসা রিজেক্ট খাচ্ছে, এমন একটা অবস্থা খুবই হতাশাজনক। আসলে আমাদের হাতে তেমন কিছু করারও নেই, কারণ এম্বাসি বেশ কিছু কারণে ভিসা রিজেকশনটা দিচ্ছে। তবে ইউনিভার্সিটিগুলো কিন্তু আনটিল নাও স্টুডেন্ট চাচ্ছে, ওদের স্টুডেন্ট শর্টেজ, ওরা চাচ্ছে বাংলাদেশ হোক, নেপাল হোক, উজবেকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, আদার্স কান্ট্রিতে হোক, যে এশিয়ার বা ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে স্টুডেন্ট আসুক, ওদের স্টুডেন্ট প্রয়োজন। বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা প্রার্থী এত বেশি বাড়ছে যে অ্যাম্বাসি রীতিমতো স্টুডেন্টদের প্রতি বিরক্ত। কারণ হচ্ছে এই যে ডেট নিয়ে বিগত বছরগুলোতে ঝামেলা ছিল, ঝামেলা থাকলেও বাট এই ইনটেকের মতো আসলে এতটা প্যারা অ্যাম্বাসি এবং স্টুডেন্ট দুই পক্ষের মধ্যে খাইতে হয় নাই, যেটা নিয়ে অ্যাম্বাসি রীতিমতো এতটাই বিরক্ত ছিল যে নির্দিষ্ট টাইমের আগে কোনো স্টুডেন্ট যদি অ্যাম্বাসিতে বা কোনো ভিসা প্রার্থী যদি অ্যাম্বাসিতে গিয়ে লাইনে দাঁড়ায় তাহলে তার ভিসা রিজেক্ট করে দেবে। সো এটাও কিন্তু একটা ফ্যাক্ট যে বাঙালির উপরে বিরক্ত হওয়ার কারণ হচ্ছে আপনি দেখেন দেশের বাইরে আসার পরে আপনাকে কিন্তু অবশ্যই ওই দেশের, আপনি যে দেশে আসতে চাইতেছেন ওই দেশের ম্যানার রুলস রেগুলেশন আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি আপনার দেশের রুলস রেগুলেশনসগুলো মেনটেন না করেন তাহলে আপনি দেশের বাইরে আসার পরে যে ওদের রুলস রেগুলেশনস বা ইমিগ্রেশনের যেই নিয়ম নীতিগুলো রয়েছে এই নিয়ম নীতিগুলো মানবেন সেটার কোনো নিশ্চয়তা নাই। এটা স্বাভাবিক, আপনার বিহেভিয়ার বলে দেয় যে আপনি আসলে মানুষটা কেমন। সো এটাও আরেকটা কারণ হইতে পারে, যদিও সিলি ম্যাটার্স। তারপরেও অ্যাম্বাসির উপরে আসলে হতাশাটা এই জন্যে যে আপনি একটা স্টুডেন্টকে সকালে ভিসা দিচ্ছেন, তার সকালে তার পোর্টালে, আপনাদের পোর্টালে দেখাচ্ছে যে তার ভিসা অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু বিকেলে গিয়ে সে যখন চেক দেয় তখন দেখা যাচ্ছে তার ভিসাটা রিজেক্ট হয়ে যাচ্ছে বা রিজেক্ট শো করতেছে। দিস ইজ ডাজন্ট ফ্যাক্ট, মানলাম ঠিক আছে আপনাদের সকালে বল হইতেই পারে, বাট বিকালে রেজিস্ট্রেশন দিচ্ছেন স্বাভাবিক। কিন্তু একটা স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভড হয়েছে 2 দিন 3 দিন চলে গেছে, দেন সে নর্মালি এম্বাসিতে যাবে, তার পাসপোর্ট, তার ভিসা ডকুমেন্টস, তার আদার্স যেই ডকুমেন্টসগুলো জমা দিছে এই ডকুমেন্টসগুলো ব্যাক নিয়ে আসার জন্য। সো ওই সময় ব্যাক আনার সময় আপনারা ভিসা রিজেক্ট করে দিচ্ছেন বা অ্যাপ্রুভ করার পর বলতেছেন যে তোমার এই ডকুমেন্টস কোথায় বা এই ডকুমেন্টস এইভাবে শো করতে হবে। এটা তো অবশ্যই অ্যাম্বাসির উচিত আগে ভাগে বলা বা আগে ভাগে জানাই দেওয়া। আপনি ডিসিশন দেওয়ার পরে আবার ডিসিশন চেঞ্জ করা বা হর হামেশাই এটা নিয়ে নাটক করা শুধুমাত্র কোরিয়ার অ্যাম্বাসির পক্ষে হয়তো সম্ভব। আপনি যদি অন্যান্য কান্ট্রির ব্যাপারগুলো দেখেন তাহলে হচ্ছে যে ওরা
ভিসা রিজেক্ট করলে রিজেক্ট, ভিসা দিলে ভিসা দিয়েই দেয়, ব্যাপারটা হচ্ছে এরকম। বাট বর্তমানে আপনি ভিসা পাওয়ার পরেও দক্ষিণ কোরিয়াতে ল্যান্ড করার আগ পর্যন্ত সবার মনে একটা ভয় থাকে যে আমার ভিসাটা কি আসলে আদৌ অ্যাপ্রুভটি থাকবে নাকি এটা রিজেকশন হয়ে চলে যেতে পারে, এমন একটা অবস্থা। আচ্ছা, তো এই অবস্থা থেকে আপনার কি দক্ষিণ কোরিয়ার জন্য বর্তমানে স্টুডেন্ট ভিসা প্রসেস করা উচিত কিনা? কারণ যদি আমরা এই ইনটেকে একটু দেখি তাহলে ভিসা রেশিও খুব বেশি একটা ভালো ছিল না। যদি ব্যাপারটা এমন হইতো যে আপনার সব ডকুমেন্টস ঠিক আছে, আপনার ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, আপনার অ্যাসেট ইভ্যালুয়েশন, আপনার ট্যাক্স, আপনার ট্রেড লাইসেন্স, আপনার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে তো ওরা ভিসা দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু সমস্যা ছিল না। ওরা সব কিছু ঠিক থাকার পরেও ভিসা রিজেকশন করতেছে। মূল প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, আপনি সব কিছু অথেন্টিক দিয়েও ভিসা পাচ্ছেন না, আপনার ভিসার গ্যারান্টি নেই। আপনি যদি দক্ষিণ কোরিয়াতে পড়াশোনার সুযোগ সুবিধা বা অসুবিধাগুলোও কম্পেয়ার করেন তাহলে হচ্ছে যে আপনি একটু খেয়াল করে দেখবেন ইউরোপের আদার্স কান্ট্রিগুলোর চাইতে বর্তমানে ব্যাচেলার্স কিংবা মাস্টার্সে দক্ষিণ কোরিয়াতে অপরচুনিটি বেশি। আপনার এইখানে যেমন ভালো একটা স্কলারশিপ আপনি পাবেন আপনার আইএলটিএস এর উপর বেস করে, আবার আপনি খুব কম খরচেই ভিসা প্রসেস করে দক্ষিণ কোরিয়াতে আপনি চলে আসতে পারবেন। আবার এখানকার পড়াশোনাও কিন্তু অনেক ভালো। দক্ষিণ কোরিয়ার সবচাইতে বেশি ভালো লাগে যে জিনিসটা সেটা হচ্ছে ওদের পড়াশোনার মান। ওদের টপ 10 র্যাঙ্কিংয়ের মধ্যে যে ইউনিভার্সিটিটা এবং 50-র মধ্যে যে ইউনিভার্সিটিটা, এই দুটো ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনায় তেমন একটা পার্থক্য নেই, দুইটাই প্রায় সেম। এখানে পাবলিক প্রাইভেট ডাজন্ট ম্যাটার, এখানে ম্যাটার হচ্ছে আপনার প্রফেসরটা কেমন। আপনার প্রফেসর যদি আপনাকে ভালো একটা আউটপুট দেয় তাহলে আপনি ভালো একটা সিজিপি, আপনি ভালো একটা প্ল্যাটফর্ম পাবেন আপনার নিজেকে মেক করার। এটা এখন ইউরোপের কথা যদি বলি, ইউরোপে আপনি ওভারঅল ভিসা প্রসেস করতে আপনার কস্ট যাবে 10 থেকে 15 লাখ টাকার মতো। আবার ওখানে গিয়ে আপনি আপনার পড়াশোনার যে কস্টটা, আপনার টিউশন ফি, আপনার লিভিং কস্ট, ইন টোটাল সব কিছু মেনটেন করা আপনার জন্য খুবই টাফ হবে। আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতেই যান না কেন, প্রায় সবগুলো কান্ট্রিতেই সেম অবস্থা, শুধুমাত্র কয়েকটা কান্ট্রি বাদে, যেমন হচ্ছে ইতালি। ইতালিতে আপনার টিউশন ফি একদম মিনিমাম একটা টিউশন ফি 500 ইউরো থেকে 2000 ইউরো, তাও আবার এটা আপনি ভিসা পাইলে রিজিওনাল স্কলারশিপ পাওয়ার পরে ওরা মাফ করে দেয়, এই টিউশন ফিটা আপনাকে প্রোভাইড করতে হয় না। দেন হচ্ছে যে আপনি আপনার লিভিং কস্টটাও মেনটেন করতে পারেন রিজিওনাল স্কলারশিপের মাধ্যমে। জার্মানিতে হচ্ছে আপনার টিউশন ফি নাই, জাস্ট লিভিং কস্ট আছে 70-80 বা 90,000 মতো যাইতে পারে। এরকম কয়েকটা কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোতে মোটামুটি কিছু টাকা সেভ করা যায়, বাট আদার্স কান্ট্রিগুলোতে ব্যাচেলার্সে আপনি সহজে টাকা সেভ করতে পারবেন না, আপনার কস্ট অনেক বেশি চলে যাবে। সো এই কস্টের ব্যাপারে হচ্ছে যে দক্ষিণ কোরিয়া কিন্তু অনেকটা আগে আছে। আপনি 30-35 হাজার টাকা প্রতি মাসে ব্যয় করলে আপনার হচ্ছে লিভিং কস্ট টোটাল হয়ে যেতেছে। আবার আপনি যদি 3-4 ঘন্টা জব করতে পারেন এখানে, তাহলে আপনার হচ্ছে যে 80-90 হাজার বা 1 লাখ টাকার মতো চলে আসে। তাহলে আপনার 50%ও যদি আপনার লিভিং কস্ট চলে যায়, দেন হচ্ছে 50% আপনার থেকে যাইতেছে। সো এটা একটা বড় অপরচুনিটি আপনার জন্য, যে আপনি টাকা সেভ করতে পারতেছেন অ্যাজ ওয়েল এজ আপনার পড়াশোনা কন্টিনিউ করার সাথেও। এখন যদি সুযোগ সুবিধার কথা বলি তাহলে অবশ্যই দক্ষিণ কোরিয়ায় বেস্ট হবে আমার কাছে যতটুকু মনে হয়েছে। ভিসা রেশিও একটু কম থাকলেও আপনি কম খরচে এখানে পড়াশোনার জন্য আসতে পারেন অ্যাজ ওয়েল এজ আর্নিংস। এখন কাদের আসলে দক্ষিণ কোরিয়াতে এখন ট্রাই করা উচিত? যদি আপনার পর্যাপ্ত টাকা পয়সা থাকে, মানে আপনি দক্ষিণ কোরিয়াতে রিজেক্ট খাওয়ার পরেও আরও 2-1টা কান্ট্রিতে ট্রাই করতে পারবেন, এমন এবিলিটি যদি আপনার থাকে, তাহলে আপনি অবশ্যই ওই কান্ট্রিগুলোতে দাঁড়ানোর আগে দক্ষিণ কোরিয়াতে দাঁড়াইতে পারেন। দক্ষিণ কোরিয়ার সুযোগ সুবিধার কথা তো বললামই, ওভারঅল সব কিছু থেকে দক্ষিণ কোরিয়া পড়াশোনা বলেন, জব বলেন, আর্নিংস বলেন, সব দিক দিয়ে দক্ষিণ কোরিয়া সেরা, ব্যাচেলার্স কিংবা মাস্টার্স। এটা ট্রু, এটা সত্য। আপনি এজেন্সি বলেন, পার্সোনালি আমার কথা বলেন, বড় ভাইদের কথা বলেন, সবার কাছ থেকে আপনি এটাই শুনতে পারবেন যে দক্ষিণ কোরিয়া পড়াশোনা এবং আর্নিংস এই দুইটা জিনিসের জন্য দক্ষিণ কোরিয়া সেরা বর্তমানে। সো যদি আপনার টাকা পয়সা থাকে, 2-3 বার অ্যাম্বাসিতে দাঁড়ানোর মতো সক্ষমতা থাকে, তাহলে আমি বলবো অবশ্যই দক্ষিণ কোরিয়াতে আপনি ট্রাই করতে পারেন। আদারওয়াইজ দক্ষিণ কোরিয়া আপনার বর্তমানে অ্যাভয়েড করা উচিত। যদি আপনি ভিসা রিজেকশন খান তাহলে আপনার মিনিমাম
বর্তমানে মিনিমাম 1.5 লাখ থেকে 2 লাখ টাকা লস যাবে। আপনি সেলফ প্রসেস করেন, আপনি এজেন্সি থ্রুতে করেন, আপনি যেভাবেই করেন আপনার 1.5 লাখ থেকে 2 লাখ টাকা যাবে। আমি একটা হিসাব দিই কীভাবে যাবে। আপনি তো নর্মালি 25 থেকে 30 লাখ টাকা, আরেকটা ব্যাপার এটা বলতে ভুলে গেছি আমি, ব্যাংক সলভেন্সি এখন 25 লাখ টাকা বা 30 লাখ টাকা দেখিয়ে তেমন একটা ফায়দা হচ্ছে না। আপনাকে অবশ্যই 35 থেকে 40 লাখ টাকা বা 30 আপ ব্যাংক সলভেন্সি আপনাকে দেখাইতেই হবে যদি আপনি ভিসা পাইতে চান, ভিসা রেশিওটা ভালো রাখতে চান আপনার ক্ষেত্রে। তো আপনার দেন 30-35 লাখ টাকা যদি আপনি দেখাইতে চান, আপনি তো এত টাকার মালিক হলে দক্ষিণ কোরিয়াতে আপনি আসবেন না, আপনি অস্ট্রেলিয়া কানাডাতে যাইতেন নর্মালি। তো এটা তো আপনি ব্যাংক লোন নিয়ে দেখাবেন। হ্যাঁ, তো ব্যাংক লোন নিয়ে যদি দেখান তাহলে 30-35 লাখ টাকার জন্য আপনার 3 মাসে ধরেন হচ্ছে 1 লাখ বা 1,20,000 টাকার মতো ইন্টারেস্ট রেট আসবে। মিনিমাম 90,000 টাকা আসবে আপনি ধরে রাখেন মিনিমাম, এটার নিচে তো পসিবল না, কারণ এখন ইন্টারেস্ট রেট প্রায় সবগুলো ব্যাংকেই 13 থেকে 14% মতো বা 15%ও আছে। এই তারপর হচ্ছে আপনাকে মিনিমাম হচ্ছে যে 8 থেকে 10,000 বা 12-13-14-15,000 ট্যাক্স দেওয়া লাগবে এটা। তারপর অ্যাসেট ইভ্যালুয়েশন, আদার্স আপনার ডকুমেন্টস গোছানো এই সেই সব কিছু মিলাই আপনার ভালো পরিমাণ টাকা চলে যাবে, যেটা আপনি ব্যাক পাবেন না অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একদম এম্বাসি ফেস করা পর্যন্ত। সো ওভারঅল সব কিছু যদি আপনি হিসাব করেন, হিসাব করে দেখবেন যে আপনার 1.5 লাখ থেকে 2 লাখ টাকা এটা লস যাবেই। সো সবচেয়ে বেটার হবে যদি আপনি দক্ষিণ কোরিয়াকে অ্যাভয়েড করেন আপনার অ্যাবিলিটি না থাকলে। আর যদি আপনি ভিসা পান, একবার বা দুইবার ট্রাই করে যদি আপনি ভিসা পান, তাহলে আপনি শিওর থাকেন আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমি কোনো প্রমোশনও করতেছি না বা আপনাদেরকে উৎসাহ দিচ্ছি না, আপনাদেরকে আমি ডিমোটিভেটেডও করতেছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি রিয়েলিটিটা কি। রিয়েলিটি এটাই যে আপনি যদি দক্ষিণ কোরিয়ার ভিসা পান তাহলে অবশ্যই এটা আপনার জন্য অনেক ভালো একটা অপরচুনিটি, আপনার নিজের কেরিয়ার বিল্ড আপ করার জন্য, আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনি যদি ভিসা না পান তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা টাকা লস হবে। এটা ইউরোপের ক্ষেত্রে যেমন যায় 1 লাখ 1.5 লাখ বা আরও অনেক বেশি যায় প্রাইস, এরকমই আপনার 1.5 লাখ 2 লাখ টাকার মতো দক্ষিণ কোরিয়াতে বর্তমানে লস যাবে। সো আপনি যদি ভিসা রিজেকশন হওয়াটা মেনে নিতে পারেন, আপনার নেক্সট টাইম দাঁড়ানোর মতো এবিলিটি থাকে, তাহলে আপনি দক্ষিণ কোরিয়াতে দাঁড়াতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে দক্ষিণ কোরিয়া ভিসা রিজেকশন খাইলে আপনি অন্যান্য কান্ট্রিতে যখন ভিসা প্রসেস করবেন তখন কি আপনার এক্ষেত্রে ইফেক্ট পড়বে কি না, ভিসার ক্ষেত্রে না। কারণ হচ্ছে যে এইখানে আপনি ভিসা রিজেকশন খাইলেও আপনার পাসপোর্টে কোনো সিল থাকে না, আপনার আদার্স কোনো ডকুমেন্টসে সিল থাকে না যে আপনার ভিসা রিজেকশন হয়েছে। আমার রিসেন্টলি আমার এক বন্ধু সে হাঙ্গেরিতে ভিসা পাইছে, যে লাস্ট ইন থেকে অ্যাম্বাসি দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসিতে দাঁড়াইছিল, বাট ওর ভিসা হয় নাই, ভিসা না হওয়া সত্ত্বেও সে হাঙ্গেরিতে দাঁড়াইছে। তবে একটা কথা, যেহেতু দক্ষিণ কোরিয়ার ভিসা রিজেকশন খাইলে আপনার পাসপোর্টে উল্লেখ করা থাকে না, আপনি যদি আদার্স কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করেন তাহলে চেষ্টা করবেন দক্ষিণ কোরিয়াতে যে ভিসা রিজেকশন খাইছেন এটা না বলার, এটা হাইড করার চেষ্টা করবেন। অ্যাম্বাসিতে অন্য যে কোনো অ্যাম্বাসিতে আপনি দাঁড়ান, আপনার বলার দরকার নেই যে আপনি দক্ষিণ কোরিয়াতে ভিসা রিজেকশন খাইছেন। যদি বলেন তাহলে অবশ্যই এটা একটা মাইনাস পয়েন্ট আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। সো এ হচ্ছে ওভারঅল আমার বাস্তবতার কথা। আমি যতটুকু মনে করি বা যতটুকু বুঝি যে আপনি দক্ষিণ কোরিয়াতে যদি চান আসতে অবশ্যই আসতে পারেন, ভিসা রেশিও যেমনই হোক। আপনি যদি ভিসা পান অবশ্যই আপনার জন্য অনেক ভালো হবে, আর যদি ভিসা রিজেকশন খান তাহলে হচ্ছে যে আপনার 1.5 থেকে 2 লাখ টাকার মতো লস যাবে আর কি। সো যদি ইচ্ছা থাকে আপনার ফার্ম ডিটারমিনেশন থাকে অবশ্যই আপনি দক্ষিণ কোরিয়াতে আসেন, আমি বলবো ভালো একটা অপরচুনিটি। আর যদি আপনার ভয় থাকে বা ব্যাকআপ না থাকে, আপনার সামর্থ্য না থাকে নেক্সট টাইম কোনো অ্যাম্বাসিতে দাঁড়ানো, তাহলে দক্ষিণ কোরিয়া অ্যাভয়েড করার সোজা কথা।